আচ্ছা, পরীক্ষায় এডিটোরিয়াল লেটার বা সম্পাদকীয় চিঠিতে পুরো নম্বর পাওয়া কি খুব কঠিন মনে হয়? অনেকেই কিন্তু এটা নিয়ে বেশ চিন্তায় থাকেন। চলুন আজ আমরা এমন একটা মাস্টার ফরম্যাট শিখে নেব যা দিয়ে যে কোনো বিষয়ে একেবারে নিখুঁত একটা চিঠি লেখা সম্ভব। ইংরেজি পরীক্ষার এই খুব গুরুত্বপূর্ণ অংশের সমস্ত কৌশলগুলো আজ আমরা জেনে নেব। তাহলে দেখে নেওয়া যাক এই আলোচনায় আমরা ধাপে ধাপে কি শিখব। প্রথমে থাকবে নিখুঁত স্কোরের প্রতিশ্রুতি, তারপর আমরা অফিসিয়াল ফরম্যাটটা বুঝব, ৩ অনুচ্ছেদের কাঠামোটা দেখব, চিঠির শুরু আর শেষের কিছু দারুণ লাইন শিখব, একটা সম্পূর্ণ উদাহরণ তৈরি করব এবং সবশেষে থাকবে পরীক্ষার জন্য ফাইনাল রিভিশনের নিয়ম। তো প্রথমেই একটা বড় প্রতিশ্রুতির কথা বলা যাক। আমরা এমন একটা শক্তিশালী ফরম্যাট শিখতে চলেছি যা দিয়ে যে কোনো বিষয়ের উপর চিঠি লিখে দারুণ নম্বর পাওয়া সম্ভব। এমনকি বিষয়টা যদি আমাদের কাছে একদম নতুনও হয় তাহলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, 10-এ 10। শুনতে হয়তো একটু অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটা একদমই সম্ভব। যদি সঠিক কাঠামো আর কৌশলটা জানা থাকে তাহলে সর্বোচ্চ নম্বর পাওয়াটা কিন্তু একেবারেই হাতের মুঠোয় চলে আসে। এবার আসা যাক সবথেকে জরুরি বিষয়টাতে, মানে অফিসিয়াল ফরম্যাট। একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, চিঠির বিষয়বস্তুর পাশাপাশি এর কাঠামোতেও কিন্তু আলাদা করে নম্বর থাকে। তাই এই 6টা উপাদান একদম নিখুঁতভাবে মনে রাখাটা খুব দরকারি। এই 6টা অংশকে বলা যেতে পারে একটা ভালো চিঠির ভিত। মানে ঠিকানা থেকে শুরু করে তারিখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস যদি সঠিক জায়গায় থাকে তাহলে পরীক্ষকের মনে শুরুতেই একটা ভালো প্রভাব পড়ে। তাই এর কোনোটাই কিন্তু বাদ দেয়া চলবে না। পরীক্ষার হলে সময়ের চাপটা কিন্তু অসম্ভব থাকে, তাই না? এই 3 অনুচ্ছেদের কাঠামোটা হলো কম সময়ে সুন্দরভাবে গুছিয়ে লেখার আসল চাবিকাঠি। এটা আমাদের চিন্তাভাবনাকে একটা পরিষ্কার রূপ দেয় আর লেখাটাকে অনেক বেশি কার্যকর করে তোলে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল আমাদের দেখাচ্ছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে প্রথম আর তৃতীয় প্যারাগ্রাফটা কিন্তু মুখস্থ করা কিছু লাইন দিয়ে তৈরি করা সম্ভব। তার মানে আমাদের শুধু মাঝখানের প্যারাগ্রাফটা বিষয় অনুযায়ী গুছিয়ে লিখতে হবে। ভাবুন তো, এতে পরীক্ষার হলে কতটা মূল্যবান সময় বেঁচে যাবে। বেশ, এবার চলুন কিছু তৈরি করা বাক্য বা পাওয়ার ফ্রেজেস দেখে নিই। এগুলো চিঠির শুরু আর শেষে ব্যবহার করে পরীক্ষককে সহজেই প্রভাবিত করা যায়। এগুলোকে একটা টুলকিটের মতো ভাবতে পারেন। এই শুরুর লাইনগুলো ব্যবহার করলে চিঠির শুরুতেই একটা খুব ফর্মাল ভাব চলে আসে এবং চিঠির উদ্দেশ্যটাও পরিষ্কার হয়ে যায়। এর মধ্যে থেকে যে কোনো একটা মুখস্থ করে রাখলেই পরীক্ষার সময় আর নতুন করে ভাবতে হবে না। আর এই শেষের লাইনগুলো একটা শক্তিশালী কল টু অ্যাকশন হিসেবে টাচ করে। মানে এই লাইনগুলো দিয়ে আমরা কর্তৃপক্ষকে সমস্যাটা সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে অনুরোধ করছি। এতে চিঠিটা অনেক বেশি জোরালো হয়। থিওরি তো অনেক হলো, এবার চলুন যা যা শিখলাম সেগুলোকে কাজে লাগিয়ে ধাপে ধাপে একটা সম্পূর্ণ চিঠি তৈরি করে ফেলি। ধরা যাক আমাদের বিষয় হলো লাউডস্পিকারের অবিবেচক ব্যবহার। তো আমরা শুরু করছি প্রাপকের ঠিকানা দিয়ে এবং তারপর একটা পরিষ্কার আন্ডারলাইন করা বিষয় বা সাবজেক্ট লাইন লিখছি। এরপর সম্ভাষণ লিখে আমরা আমাদের সেই মুখস্থ করার শুরুর অনুচ্ছেদটা বসিয়ে দিচ্ছি আর সেটাকে মূল বিষয়ের সাথে সুন্দর করে জুড়ে দিচ্ছি। দেখুন কত সহজে প্রথম প্যারাগ্রাফটা তৈরি হয়ে গেল। এবার আসছে চিঠির মূল অংশ, মানে দ্বিতীয় অনুচ্ছেদ। এখানে আমরা বিষয় অনুযায়ী ৩-৪টে পয়েন্টের সমস্যাগুলো তুলে ধরছি। যেমন এটা কিভাবে ছাত্রছাত্রী বা বয়স্ক মানুষদের ওপর প্রভাব ফেলছে বা প্রশাসন কেন উদাসীন। সবশেষে আমরা মুখস্থ করার সমাপ্তি বাক্যটা যোগ করে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। তারপর ইয়ার্স ফেইথফুলি আর নিজের পুরো নাম লিখে চিঠিটা শেষ করছি। আর হ্যাঁ, ফরম্যাটটা সম্পূর্ণ করার জন্য একদম শেষে বাম দিকে নিজের জায়গার নাম আর তারিখটা যোগ করতে কিন্তু একদম ভুলে চলবে না। এটা ফরম্যাটের একটা অপরিহার্য অংশ। বেশ, পুরো বিষয়টা তো আমরা বুঝে নিলাম। এবার চলুন সব নিয়মগুলো এক জায়গায় দেখে নিই। এই স্লাইডটা পরীক্ষার আগে শেষ মুহূর্তের রিভিশনের জন্য একটা পারফেক্ট চিটশিট হিসেবে কাজ করবে। এই টেবিলটা হলো আমাদের সম্পূর্ণ গাইড। পরীক্ষার সময় ফরম্যাট থেকে শুরু করে লেখার টোন পর্যন্ত প্রত্যেকটা ধাপ মনে রাখতে এটা দারুণভাবে সাহায্য করবে। এটা মাথায় রাখলে ছোটখাটো কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমাদের হাতে একটা শক্তিশালী কাঠামো রয়েছে। একবার একটু ভেবে দেখা যাক তো, ভূমিকা, মূল অংশ আর উপসংহারের এই দারুণ কৌশলটা শুধু চিঠি লেখায় নয়, বরং যে কোনো যুক্তিকে আরও জোরালো আর বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আর কোথায় কোথায় কাজে লাগানো যেতে পারে